বিধানসভার ভোট দোরগড়ায়, আর কয়েকদিন পরেই ভোটের প্রচার কিন্তু তুঙ্গে উঠতে চলেছে। ইতিমধ্যেই প্রায় মূল যে দলগুলি যাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস এবং বামেরা তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবং হলদিয়া বিধানসভা, হলদিয়া শিল্পাঞ্চল, যেটি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের অন্যতম একটি কেন্দ্র, সেই হলদিয়া শিল্পাঞ্চলকে কেন্দ্র করে যে বিধানসভা, হলদিয়া বিধানসভার ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছেন তিনিও একজন হলদিয়া শিল্পাঞ্চলের একজন শ্রমিক। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলি। আমরা তার কাছ থেকে জানবো আজকের এই প্রার্থী ঘোষণা হওয়ার পরে আপনি যে প্রচারে নামছেন কেমন অনুভূতি? দেখুন, আজকে সকাল থেকেই কালকে প্রার্থী ঘোষণা হওয়ার পর বিকেল 5:30 6টা থেকে রাত্রি প্রায় 11টা অবধি মানুষের ঢল। এত মানুষ বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে, কোনা কোনা থেকে কালকে ফুল মিষ্টি নিয়ে এসে আমাকে সম্বর্ধিত করছে। আমি খুবই আনন্দিত। এইভাবে ভালোবাসার জোয়ারে আমি ভাসবো আমি ভাবতে পারিনি। আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বড় কার্যকর্তাগণ এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে আমি নতমস্তে প্রণাম জানাই। উনি আমাকে আশীর্বাদ দিয়ে প্রার্থী করেছেন এবং আমি হলদিয়ার আমরণ জনগণকে সবাইকে আমার পক্ষ থেকে আমি প্রণাম জানাই। আমি আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছি। আজ সকালে আমার যে জন্মভূমি, আমার যে নিজের যে গ্রাম বনগোপাল, সুতাহাটা বনগোপালপুর গ্রাম এবং গুয়াবাড়িয়া অঞ্চল, সেই বনগোপালপুর গ্রামে খুব বিখ্যাত একটি কালী মন্দির এবং শীতলা মন্দির আছে। সেই মন্দিরে আমি সকাল 9টায় গিয়ে আজকে পুজো দিই। বহু আমার গ্রামের মানুষ, বয়স্ক মানুষ, মহিলারা, মায়েরা জড়ো হয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আপনি এই যে লড়ছেন, আপনার উল্টো দিকে যারা প্রার্থী তিনজনই ভূমিপুত্র, একজন বামফ্রন্টের অশোক পাত্র, তৃণমূল কংগ্রেসের তাপসী মণ্ডল এবং আপনি প্রদীপ বিজলি। আপনার উল্টো দিকে মূলত আপনি কোন রাজনৈতিক দল আপনার সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে এবারের ভোটে? শুনুন, এবারে ভোটে বামফ্রন্টের তো কোনো কিছু অস্তিত্ব নেই। কারণ 34 বছরে হলদিয়ার শ্রমিক যেভাবে শোষণ হয়েছে, 34 বছরে সেই শোষণের পীড়া যন্ত্রণা তারা যা পেয়েছে, সেই যন্ত্রণার জ্বালা কাটাতেই মামাটি মানুষের সরকারকে জনগণ এনেছিল। হলদিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা তারা সেই মামাটি মানুষের সরকারকে এনেছিল। কিন্তু সেই সরকার আনার পর কি দেখলো, আজ 15 বছরে তারা 34 বছরে যা না শোষণ করেছে, এরা এই 15 বছরে 50 বছরের সমান শোষণ করে ফেলে। শুধু টাকা আর তোলাবাজি ছাড়া কোনো কথা নেই। এই শিল্পাঞ্চলে শাসক দলের যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়ন আমি দেখুন এই গত 5 বছরে কতবার আইএনটিটিইউসির জেলা সভাপতি চেঞ্জ হয়েছে, জেলা সভাপতি জেলে গেছে। মূল একটাই উদ্দেশ্য, যাকেই জেলা সভাপতি করা হচ্ছে তাকে একটা কোটা বেঁধে দেওয়া হচ্ছে যে এই কোটা তোমাকে প্রতি মাসে হলদিয়া থেকে তুলে দিতে হবে। সে সেই কোটা পূরণ করতে পারছে না বলে সে আবার নতুন সভাপতি, আবার কোন সভাপতি কোটা দিতে গিয়ে নিজে রাখে কিছু গুছিয়ে ফেলার ফলে তাকে আবার জেলেও ভরে দিচ্ছে। না, সেটা প্রদীপবাবু সেটা বুঝলাম, কিন্তু আমি বলছি সেটা তো তার দলীয়, তৃণমূলের দলীয় বিষয়। কিন্তু আপনি যে ভোটে লড়বেন, মানুষের কাছে কি ইস্যু, কি নিয়ে যাবেন যেটার জন্য মানুষ আপনাকে ভোট দেবে? সেটার মধ্যে কোথাও কি হিন্দুত্ব থাকবে, নাকি সেটার মধ্যে হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের কর্মসংস্থান, নতুন নতুন শিল্প থাকবে? কোন বিষয় নিয়ে আপনি মানুষের সামনে যাবেন? আমাদের মূল বিষয় থাকবে যে সারা পশ্চিমবঙ্গে শিল্প শূন্য হয়ে যাচ্ছে, শিল্পের পরিবেশ ফিরিয়ে আনা। আর এই শিল্পের পরিবেশ ফিরিয়ে আনতে গেলে ডবল ইঞ্জিন সরকার করতে হবে। কেন্দ্রেও বিজেপি সরকার আছে, রাজ্যেও বিজেপি সরকার আনতে হবে, তবেই মানুষের উন্নয়ন সম্ভব। কারণ আপনি দেখুন এই 15 বছরে কত পরিযায়ী শ্রমিক আমাদের এই রাজ্যের বাইরে আছে। আমি চাই
আমাদের পার্টি চায় পশ্চিমবঙ্গে নতুন নতুন শিল্প হোক, নতুন নতুন কলকারখানা হোক, পরিযায়ী শ্রমিক যাতে পশ্চিমবঙ্গের বাসী যেন না হয়। হলদিয়ার জন্য, হলদিয়ার শিল্পাঞ্চল, শ্রমিক, হলদিয়ার সাধারণ মানুষ এবং সর্বোপরি হলদিয়ার জন্য আপনি কি কোনো পরিকল্পনা আপনার আছে আগামী দিনে যদি আপনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন? দেখুন, বিধায়ক হিসাবে নির্বাচিত হলে অবশ্যই আমার তো এই শিল্পাঞ্চলে যাতে শিল্পের পরিবেশ ফিরে আনা যায়। শিল্পাঞ্চলে শ্রমিকরা দীর্ঘদিন সিওটি হচ্ছে না বিভিন্ন কারখানায়, সেই সমস্ত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের সিওডি ফয়সালা করা এবং বিভিন্ন কারখানায় মানে অস্থিরতা তৈরি হয়েছে তাকে শান্তিতে ফিরিয়ে আনা এবং এই যে তোলাবাজির রাজ চলছে এই তোলাবাজি রাজটাকে আমরা বন্ধ করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং হলদিয়াতে যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে তাকে পুনরায় যাতে চালু করা যায়। শুধু তাই নয়, হলদিয়ার বহু কারখানা আছে যারা জীর্ণ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, খামাখা তাদের জমিগুলো পড়ে আছে, সেই জমিতে যাতে নতুন নতুন কারখানা মানে আনা যায়, নতুন নতুন শিল্প আনা যায়, সেই প্রচেষ্টা আমার হবে। তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, পূর্ব মেদিনীপুর জেলায় একজনই মাত্র মহিলা প্রার্থী এবং যে প্রার্থী আপনার বিরুদ্ধে লড়াই করছে এবং ঘটনাচক্রে সেই প্রার্থী আপনার দলেই এতদিন ছিলেন বিজেপির জেতা বিধায়ক হিসেবে। তিনি দল পরিবর্তন করেছেন বিগত কয়েক মাস আগে। সব মিলিয়ে কি কোথাও একটা লড়াইটা অনেকটা কঠিন নয় কি? শুনুন, আমাদের কাছে, আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে লড়াইটা, যিনি আমার বিপরীতে আছেন বলছেন জেনার কথা, ওনার নাম আমি আনবো না মুখে, কারণ উনি হলদিয়াবাসীর কাছে দল বদলু হিসেবেই পরিচিত। এই দল বদলু বিধায়ককে হলদিয়ার মানুষ ভালো চোখে দেখে না, ঘৃণা করে। কারণ আমরা দেখেছি বিগত দিনে বারবার উনি ভোটের আগে দল পরিবর্তন করেন, নতুন নতুন দলে গিয়ে নতুন করে আবার জিতে আসার চেষ্টা করে। অতএব এই প্রার্থীর কোনো গ্রহণযোগ্যতা নেই হলদিয়াবাসীর কাছে। হলদিয়াবাসী খুব ভালো চোখে ওনাকে দেখেন না, বারবার এই দল পরিবর্তনের জন্য, যার কারণে উনি প্রার্থী হলেও মানুষের কাছ থেকে সে গ্রহণযোগ্যতাটা উনি হারিয়েছেন হলদিয়ার মানুষের কাছে। কিন্তু আপনি বলছেন তিনি 2011 থেকে পরপর পরপর করে তিনি তিনবারের জেতা প্রার্থী। তিনবার না দুবার? আপনি দুবার তিনি জেতা প্রার্থী। সেক্ষেত্রে কোথাও গিয়ে আপনি একদম নতুন, যদিও রাজনীতির শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু এই যে ভোটের লড়াইটা সেটা এত সহজে বলছেন যে লড়াই কঠিন হবে না। শুনুন, উনি প্রথমবারে যখন সিপিআইএম এর প্রার্থী হন 2016 সালে, সেই 2016 সালে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলাম। তখন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বুথ স্তরে আমাদের সংগঠন ছিল না, না থাকা সত্ত্বেও আমি 2016 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছিলাম হলদিয়া বিধানসভায়। সেই সময় আমি 16,000 ভোট পেয়েছিলাম, এটা কম নয়। আর আমি ওই 16,000 ভোট পাওয়ার ফলেই তাপসী মণ্ডলের জিতার পথটা অনেক সহজ হয়েছিল, এটা অনেকের জানা নেই। আমার জন্যই ঘুরিয়ে ফিরে কিন্তু তাপসী মণ্ডল 2016 সালে সিপিআইএম এর ক্যান্ডিডেট হয়ে উনি জিতেছিলেন। আর 2021 সালে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা সৈনিক, আমরা এলাকায় ছুটে 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 বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে আমরা সংগঠন তৈরি করলাম, আমরা ফুল ফোটালাম। উনি হঠাৎ দল বদল করে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখালেন এবং শর্ত ছিল আমি রানিং এমএলএ, আমাকে টিকিট দিতে হবে। তা দল ওনাকে টিকিট দিলেন এবং আমি কিন্তু সেই যে 2016 সালে আমি লড়াই করেছিলাম, যার ফলে পুরো হলদিয়া বিধানসভা এলাকাটা আমার হাতের তালুর মতন জানা, আমাকে এলাকার মানুষ সবাই চেনে। আমি টিকিট না পাওয়ার পরেও 2021 সালে যিনি এমএলএ হয়েছিলেন ওনাকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় আমি মিছিল করেছি, প্রতিদিন ওনার সঙ্গে আমি সঙ্গ দিয়েছি, ওনার জিতার মুখ আমি ছিলাম 2021 সালে। শ্রমিক নেতা হিসেবে এতদিন কাজ করেছেন, শ্রমিক নেতা মানে আপনি হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের সাথে আপনার একটা নিবিড় যোগাযোগ তৈরি করার চেষ্টা করেছেন বিগত দিনগুলোতে। সেই শ্রমিকরা কি আপনার পাশে এসে দাঁড়াবে বলে মনে হয়?
অবশ্যই দাঁড়াবে। আজকে শুধু হলদিয়ার শ্রমিক নয়, হলদিয়ার সাধারণ মানুষও আমার পাশে দাঁড়াবে। আজকে চিন্তা করুন, এই যে শ্রমিক অসন্তোষ, প্রতিটা কারখানার গেটে গেটে গন্ডগোল, প্রতি কারখানার গেটে গেটে এই যে কোর কমিটি হয়েছে, এটা তো কোর কমিটি না, আমি মনে করি এটা চোর কমিটি। এই কমিটি কে কতটা বেশি তোলা তুলতে পারে, সেই তোলা তুলে যতটা কে বেশি টাকা কলকাতায় পৌঁছাতে পারে, এই যে এদের মধ্যে কম্পিটিশন, এই কম্পিটিশনের ফলে হলদিয়ার শ্রমিক শ্রেণী দিশাহারা। আজকে এই শ্রমিকরা আছে আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের ছাতার তলায় আসার চেষ্টা করে, কিন্তু হলদিয়ার পরিবেশ পরিস্থিতি এই বামফ্রন্ট সরকারের আমল থেকে এমন একটা পরিস্থিতি এখানে হলদিয়াতে, যে ধরুন বিরোধী দলে আপনি যখনই নাম লেখাবেন ট্রেড ইউনিয়নে, তারপরের দিন আপনার গেট পাঁচটা গেটের কাছে কাড়িয়ে নেবে, যার ফলে শ্রমিকের হৃদয়ে ভারতীয় জনতা পার্টি বা বিএমএস ইউনিয়ন করার ইচ্ছা থাকলেও তাদের হৃদয়ে, তাদের মনে কিন্তু তারা এগিয়ে আসতে পারছে না। তার একটাই কারণ, সরকারে আছে, পুলিশ তাদের ঘরে গেট পাসটা কাড়িয়ে নেবে, সেই জন্য তারা সাহস করে বেরিয়ে আসতে পারছে না। আপনি দেখবেন আজকে হলদিয়া পৌর নির্বাচন, এই শাসক দল এতটাই ভীত, এতটাই ভয়, যে 2021 সালে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, 2024 সালের লোকসভায় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সেই শাসক দল হলদিয়ার পৌর নির্বাচনটা আজ 3 বছরের উপর করতে পারেনি। আপনারা তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন, আপনারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন যে আমাদেরকে ভোট দিন, মানুষ তো আগে আপনাদের কাছে আঙুল তুলবে যে কেন 3 বছর পৌর নির্বাচন হয়নি, কেন পৌরবাসী ট্যাক্স দিচ্ছে, পৌর পরিষেবা কেন পাচ্ছে না, তার কৈফিয়ত আগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা চাইবে, হলদিয়াবাসী চাইবে, হলদিয়ার শ্রমিক শ্রেণী চাইবে। আজকে প্রতিটা হলদিয়া মিউনিসিপ্যালিটি এলাকায় একটা যেন একটা ভয়ের বাতাবরণের তৈরি, একটা তোলাবাজি, একটা রাহাজানির যেন রাত চলছে। শ্রমিক মানে জনগণের পাশে দাঁড়ানোর জন্য কোনো কাউন্সিলর নেই, কোনো পৌর পরিষদ কেউ নেই, যার ফলে আজ 3 বছর পৌরসভাটাই গাছে উঠে গেছে, যে যা পাচ্ছে তাই করছে। কেন শাসক দল আজ 3 বছর করতে পারেনি, কিসের জন্য, কি ভয়? আজকে তারই তো ইঙ্গিত এটাই যে ভারতীয় জনতা পার্টি যদি এখনই পৌর নির্বাচন হয় 29টা সিটেই ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। সেই ভয়ে এরা আজকে পৌর নির্বাচনটা করতে পারছে না, আর সাধারণ নির্বাচন ওরা কি করবে, ধারে কাছেই আসতে পারবে না। আপনি দেখে রাখবেন এই হলদিয়া বিধানসভায় ভারতীয় জনতা পার্টি মিনিমাম 70 থেকে 80,000 ভোটে জিতবে, এটা আজকে ডেটে আপনি লিখে রাখবেন। একেবারে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির যিনি হলদিয়া বিধানসভার প্রার্থী, তিনি আত্মবিশ্বাসের সাথে বলছেন সাধারণ মানুষ তাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিনে হলদিয়ায় নতুন নতুন কর্মসংস্থানের ব্যাপারে তিনি বদ্ধপরিকর। এখন দেখার আগামী 23শে এপ্রিল যে ভোট এখানকার সাধারণ মানুষ দেবেন, তারা ভাতামুখী হন নাকি যারা বলছেন নতুন কর্মসংস্থানের কথা, যারা বলছেন আগামী দিনে হলদিয়া পুরসভার ভোট যাতে দ্রুততার সাথে হয়, সাধারণ মানুষ যাতে পরিষেবা পান, তাদের সঙ্গে থাকেন। এটাই এখন দেখার। দেখতে থাকুন হলদিয়া টাইমস, সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের।